দ্য প্রোলগ, অ্যানি ব্র্যাডস্ট্রিট লেখা। অ্যানি ব্র্যাডস্ট্রিট ছিলেন ফিমেল পোয়েট পিউরিটান যুগের। তো তার একটি কবিতা রয়েছে দ্য প্রোলগ। এই কবিতাটিতে পড়তে পড়তে গিয়ে তিনি যে স্টাইল ব্যবহার করছেন সেটার নাম হচ্ছে সেলফ ডিপ্রিকেটিং স্টাইল, অর্থাৎ নিজেকে নিচু করে দেখা, নিজেকে ছোট করে দেখা বা প্রেজেন্ট করা, উপস্থাপনা করা। তো এই কবিতায় কি আছে? এই কবিতায় ফিমেলদের যে অধিকার, ফিমেলদের যে স্বীকৃতি সমাজের মধ্যে থাকুক বা প্রতিষ্ঠা হোক, এটাই তিনি চেয়েছেন এই কবিতার মধ্যে, সেটাই বলতে চেয়েছেন। এবং যে যুগে থাকতেন এই অ্যানি ব্র্যাডস্ট্রিট মানুষ হয়েছিলেন, সেই যুগটা ছিল পিউরিটান যুগ। এবং এই পিউরিটান যুগে অত্যন্ত রিগিড রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, এবং সেখানে নিয়ম কারণ, বিশেষ করে মেয়েদের লেখাপড়া বা তারা যে পেন ধরবে, ক্যাচ করবে, পেন লিখবে, এটা ভাবাই তখন যায় না। তখন এরকম একটা সমাজের পজিশন ছিল, মেয়েদেরকে ফ্রিলি কথা বলতে বা ফ্রিলি তাদের মনে ইচ্ছা প্রকাশ করতে দেওয়া হতো না। তাদেরকে মনে করা হতো তারা জন্মগ্রহণ করেছে রান্নাঘরের কাজ করার জন্য এবং সূচ নিয়ে সেলাই করার জন্য, অর্থাৎ গৃহকর্ম করার জন্য তাদের জন্ম হয়েছে। তারা কবিতা লিখবে, এটা কিন্তু তাদের সমাজে মেনে নেওয়া হতো না। তো চলো দেখি কি বলছে। তিনি বলছেন এই কবিতায় যে, ও সিং অফ ওয়ার্ডস, অফ ক্যাপ্টেন্স, অফ কিংস, অফ সিটিজ ফাউন্ডেড, কমনওয়েলথ বিজ্ঞান। অর্থাৎ বলছে যে সিং মানে এখানে কবিতা লেখা, যুদ্ধ নিয়ে কবিতা লেখা, যুদ্ধের ক্যাপ্টেন দিয়ে, বিখ্যাত ক্যাপ্টেনদেরকে নিয়ে লেখা, ও কিংস, তারপর কিংদের বিষয় নিয়ে লেখা, সিটিজ ফাউন্ডেড, কোন শহর কবে কবে স্থাপিত হয়েছে, কিভাবে হয়েছে সেই নিয়ে লেখা, কমনওয়েলথ বিজ্ঞান, কবে কমনওয়েলথ শুরু হয়েছিল। এগুলোর পক্ষে ফর মাই মিন পেন, আমার এই কম শক্তিশালী পেন, আর টু সুপিরিয়ার থিংস, মানে এই জিনিসগুলো অত্যন্ত সুপিরিয়ার, মানে আমার পেনে এগুলো ধরবে না। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন আমার অত পোয়েটিক ট্যালেন্ট নেই যে এই ওয়ার, ক্যাপ্টেন, কিংস, সিটিজ, কমনওয়েলথ, যেগুলো বিখ্যাত বিষয়, এগুলো নিয়ে আমি লিখতে পারছি না। অথবা হাউ দে অল, কীভাবে তারা ছিল সব, ইচ দেয়ার ডেটস হ্যাভ রান, কীভাবে এই যুদ্ধ কত সালে হয়েছিল, শহর কত সালে স্থাপিত হয়েছিল, কমনওয়েলথ কীভাবে কত সালে স্থাপিত হয়েছিল, এই যে ডেটগুলো হ্যাভ রান মানে লেখা এখানে। লেট পোয়েটস অ্যান্ড হিস্টোরিয়ানস, সেই সমস্ত পুরুষ কবি, পুরুষ যারা ইতিহাসবিদ, সেট দিজ ফর্থ, মানে তারা এইগুলো নিয়ে লেখুক, সেট দিজ ফর্থ নিয়ে, দে মাস্ট রাইট, কারণ মাই অবস্কিউর লাইন, কারণ আমার অবস্কিউর লাইন, আমার এই অস্পষ্ট, আমার কম গুরুত্বপূর্ণ, কম কবি প্রতিভা সম্পন্ন, অবস্কিউর মানে লেস ইম্পর্ট্যান্ট বা ভগ, শ্যাল নট সো ডিম দেয়ার ওর্থ, তাদের মূল্যকে আলোকিত করতে পারবে না। অর্থাৎ আমার লাইনগুলো, আমার কবিতা এত বড় বড় বিষয়গুলোকে নিয়ে ব্যাখ্যা করতে পারবে না। তিনি এখানে স্বীকার করছেন এটা, অর্থাৎ সেলফ ডিপ্রিকেটিং স্টাইল, অর্থাৎ নিজেকে ছোট করে দেখানো হচ্ছে এখানে। তারপর দেখি, বাট হোয়েন মাই ওয়ান্ডারিং আইজ, কিন্তু যখনই আমার এই উৎসুক চোখ, ওয়ান্ডারিং মানে উৎসুক, ইগার চোখ, এবং এনভিয়াস হার্ট, এবং আমার হিংসুটে মন, কেন হিংসুটে মন হচ্ছে, যে গ্রেট বার্টাস, মহান কবি বার্টাস কে ছিলেন বিখ্যাত ফ্রেঞ্চ পোয়েট, এটা সম্পর্কে তোমরা গুগলে আরও বিস্তারিত পাবে। তো গ্রেট বার্টাস, এই বিখ্যাত ফ্রেঞ্চ কবি যে বার্টাস, মহান কবি, তার সুগার লাইন, তার বিখ্যাত সুগার লাইন মানে খুব সুন্দর সুন্দর লাইনগুলো, ডু বাট রিড ওভার, আমি বারবার পড়ি, সেগুলো আমি বারবার পড়ি। গ্রেট বার্টাসের কবিতা লাইনগুলো আমি বারবার পড়ি এবং আমার মনটা হিংসায় পরিপূর্ণ হয়ে ওঠে, মানে তার প্রতি একটা হিংসুটে ভাব হয়। কেন হয়? যে ফুল মানে বোকা বলে আমি আমার কি করি, মিউজকে গালিগালাজ করি। আই ডু গ্রাজ মানে মনের ঝাল মিটায়, কাকে গালিগালাজ করি? দ্য মিউজ হচ্ছে গডেস অফ পোয়েট্রি। গ্রিক মাইথোলজিতে কি আছে? 9 জন কবিতার দেবী রয়েছেন, তাদেরকে তিনি বলছেন যে ডিড নট পার্ট, যে তারা তাকে দেয়নি, পার্ট মানে এখানে দেওয়া, বিটুইন হিম অ্যান্ড মিন, টুইক্স মানে বিটুইন, তাকে দিয়ে দিয়েছে, তাকে মানে কাকে? গ্রেট বার্টাসকে যত পোয়েটিক ট্যালেন্ট দেওয়া হয়েছে, অ্যান্ড মি আমাকে, দ্যাট ওভারফ্লুয়েন্ট স্টোর, সেই ওভারফ্লুয়েন্ট স্টোর মানে এখানে পোয়েটিক ট্যালেন্ট বা পোয়েটিক যে তোমার জিনিয়াসনেস, সেটা আমাকে অতটা দেওয়া হয়নি।
ঠিক আছে, এ বার্টাস ক্যান ডু হোয়াট এ বার্টাস উইল, বলছে একজন বার্টাস যা করবে তার নিজের ব্যাপার, বাট সিম্পল আই অ্যাকর্ডিং টু মাই স্কিল, কিন্তু আমার দক্ষতা অত্যন্ত সাধারণ। অর্থাৎ বলছে যে আমার কবিতার যে লিখনী, সেই কবিতা যদি এই বার্টাসের সঙ্গে কম্পেয়ার করতে যাওয়া হয় তাহলে অত্যন্ত সাধারণ প্রমাণ হবে আমার খুবই লেখা অত্যন্ত সাধারণ। আর বার্টাসের মহান কবি তিনি, তার লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাকে সুপ্রিমেসি, তার মহান কবি এই বার্টাসকে বড় জায়গায় স্থাপিত করছেন। কিন্তু যদি দেখা যায় তিনি কিন্তু এই কথাগুলির মধ্য দিয়ে একটা আইরনিক্যাল টোন আছে, মকিং টোন আছে, অর্থাৎ তোমরাই সব বড় আমরা ছোট, এরকম একটা ব্যাপার। তারপরে লাইনে কি বলছেন, একই কথা সেই, ফ্রম স্কুল বয়েজ টাং নো রিটোরিক উই এক্সপেক্ট, বলছে ফ্রম স্কুল বয়েজ টাং, কোনো স্কুলের ছেলের মুখ থেকে, টাং মানে এখানে মুখ থেকে বা জিহ্বা থেকে, নো রিটোরিক মানে খুব সুন্দর সুন্দর অলঙ্কারপূর্ণ কথা উই এক্সপেক্ট, আমরা কি কখনো আমরা আশা করি না যে কোনো স্কুল যাওয়া বাচ্চা তার কাছ থেকে কথা আমরা কি উল্টো পাল্টা মানে কথা শুনতে পাই, এত সুন্দর গুছিয়ে কথা কিন্তু তার কাছ থেকে আমরা কোনো আশা করি না। তাই এখানে তিনি বলছেন আমিও সেই স্কুল বয়ের মতোই, কবি বলছেন ইয়ানি ব্যাডস্ট্রি, যে আমার কবিতা বা আমার লেখনী হলো সেই বাচ্চাদের স্কুল যাওয়া বাচ্চাদের মতো। আবার তিনি বলছেন নট ইয়েট এ সুইট কনসার্ট, বলছে কখনোই এক মিষ্টি সুর বেজে উঠবে না, সৃষ্টি হয় না, ফ্রম ব্রোকেন স্ট্রিং মানে ভাঙা তার থেকে, অর্থাৎ ভাঙা যন্ত্র থেকে যেমন কোনো সুর সৃষ্টি হয় না, তেমনি আমি হলাম সেই ভাঙা যন্ত্র, আমার পেন হলো সেই ভাঙা যন্ত্র, আমার পেন থেকে ভালো লেখনী প্রকাশিত হয় না। এটা তিনি এভাবে বলতে চাইছেন। আবার কি বলছেন, নর পারফেক্ট বিউটি, এমন পরিপূর্ণ সৌন্দর্য, হোয়ার এ ম্যান ডিফেক্ট, বলছে ডিফেক্টওয়ালা ত্রুটিওয়ালা কোনো মানুষের কাছ থেকে পরিপূর্ণ বিউটি আশা করা যায় না। একইভাবে মাই ফুলিশ, আমার বোকা, ব্রোকেন ভাঙা, ব্লেমিস্ড মিউজ মানে দোষে সম্পন্ন আমার দেবী, সো সিংস, মাই মিউজ মানে আমার পেন, এখানে আমার পোয়েটিক যে প্রতিভা, মাই পোয়েটিক ট্যালেন্ট, এটা মানে বলছে আমার পোয়েটিক ট্যালেন্টও তাই, ফুলিশ বোকা, ব্রোঙ্গেন ভাঙা, ব্লেমিস মানে হচ্ছে দোষে পরিপূর্ণ, তাই এদের মতোই আমার অবস্থা বা সিচুয়েশন, আমার ওই বার্টাসের মতো মহান কোনো গুণ নেই। অ্যান্ড দিস টু মেন্ড অ্যালাস, কিন্তু এইগুলোকে যদি আমি শুধরাতে যাই নো আর্ট ইজ এবল, এমন কোনো আর্ট আজ পর্যন্ত নেই যে এই সমস্ত ত্রুটি যে দোষ আমার মধ্যে আছে সেগুলো শুধরানো যাবে না। কজ নেচার মেড ইট সো ইররেপারেবল, বলছে প্রকৃতিও এগুলোকে হচ্ছে ইররেপারেবল মানে অসংশোধনীয়, ইররেপারেবল মানে যেটা রিপেয়ার করা যায় না, অর্থাৎ প্রকৃতিও এটা সংশোধন করতে পারবে না আমার এই ভুলগুলোকে। নর ক্যান আই লাইক দ্যাট ফ্লুয়েন্ট সুইট টাং গ্রিক, আবার তিনি একটা এখানে অ্যালুশন বা কম্পেয়ার করেছেন, দেখো বলছে এমনকি আমি গাইতে পারবো না সে ফ্লুয়েন্ট মানে নীরব বিচ্ছিন্ন মানে অনর্গল, সুইট টাং এত সুন্দর সুন্দর কথা বলতেও আমি পারবো না সেই গ্রিক, এখানে সুইট টাং গ্রিক মানে বলতে চাইছে যে ডেমোস্থেনিস ছিলেন একজন বিখ্যাত বক্তা, যিনি ছোটবেলায় তোতলা ছিলেন এবং পরবর্তীকালে অনেক অভ্যাসের দ্বারা তিনি সুবক্তা, পৃথিবীর এক বিখ্যাত সুবক্তায় পরিণত হয়েছিলেন। তাই বলছে যে আমি কিন্তু যেমন করে ওই ডেমোস্থেনিস যাকে বলা হয় সুইট টাং গ্রিক, তিনি যেমন তার দোষ ত্রুটি কাটিয়ে বিখ্যাত সুবক্তা হয়েছিলেন, আমি কিন্তু এরকম পারবো না। তাই দেখো এবার তার সম্পর্কে বলছে, এই ডেমোস্থেনিসের সম্পর্কে বলছে যে হু লিভসড অ্যাট ফার্স্ট, যে প্রথমে তোতলাতো, ইন ফিউচার টাইমস পরবর্তীকালে ভবিষ্যতে স্পিক প্লেন, তারপরে সে স্পিক প্লেন মানে স্পিক বিউটিফুললি, সুন্দরভাবে কথা বলতে সে শিখে যায়। বাই আর্ট হি গ্ল্যাডলি, শিল্পের দ্বারা অত্যন্ত খুশি হয়ে, ফাউন্ড খুঁজে পেল, হোয়াট হি ডিড সি, সে যা খুঁজছিল সে কিন্তু শিল্পের দ্বারা পেয়েছিল। কিন্তু তিনি এক্ষুনি বলে এমন কোনো আর্ট আবিষ্কৃত হয়নি যে আমার এই দোষ ত্রুটি, কারণ আমার দোষ কি, প্রধান দোষ আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি পিউরিটান সমাজে, এটাই তো দোষ। তাই এমন কোনো আর্ট নেই যে এই দোষকে দূর করতে পারবে। কিন্তু যেহেতু সুইট টাং গ্রিক, যাকে আমরা ডেমোস্থেনিস বলছি, তিনি ছিলেন ছেলে বা পুরুষ, তার তোতলামো ভাব ছিল, কিন্তু সে আর্টের দ্বারা সে বিখ্যাত জায়গায় পৌঁছে যায়,
সে যা খুঁজছিল তাই পেয়েছিল, এবং কি পেয়েছিল? ফুল রিকুইটেল, একটা ফুল রিকুইটেল মানে একটা পরিপূর্ণ পুরস্কার পেয়েছিল অফ হিজ স্ট্রাইভিং পেন, তার সেই বেদনা ভরা চেষ্টার ফলাফল। এ ফুল রিকুইটেল মানে হচ্ছে পুরস্কার, পরিপূর্ণ পুরস্কার, আর হিজ মানে তার, স্ট্রাইভিং মানে চেষ্টা, আর পেন মানে ব্যথা, ব্যথাপূর্ণ, অর্থাৎ কেউ তার যে তোতলামো ছিল, তার যে কষ্ট, সেটাকে অনেক অপমান সহ্য করে, অনেক কষ্ট করে সে কিন্তু পরবর্তীকালে বিখ্যাত তকমা পায়, বিখ্যাত সুবক্তার, তাই এটা তার পুরস্কার। আর্ট ক্যান ডু মাচ, তারপর এই লাইন শেষ হয়ে গেল, দেখো ফুল স্টপ, তারপর বলছে নিউ লাইন, আর্ট ক্যান ডু মাচ, বলছে আর্ট শিল্পকলা অনেক কিছু করতে পারে, বাট দিস ম্যাক্সিম মোস্ট শিওর, কিন্তু এই যে একটা প্রবাদ বাক্য আমি বলবো, এই প্রবাদ বাক্যের ক্ষেত্রে কিন্তু এইটা খাটে না। আর্ট শিল্প বা আর্ট অনেক কিছু করতে পারে, কিন্তু এই কথাটা, এই যে আমি ম্যাক্সিমানে প্রবাদ বাক্য বলবো, এই প্রবাদ বাক্যের ক্ষেত্রে এটা খাটে না। কি প্রবাদ বাক্য? এ উইক অর উন্ডেড ব্রেন অ্যাডমিটস নো কিওর, বলছে একটা দুর্বল এবং আহত ব্রেন কোনোদিনই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে না। যতই আর্ট, যতই যা কিছু একটি মানুষ যার ব্রেন আহত, যার ব্রেন উইক, যতই সে শিল্পকলা অর্জন করুক না কেন, এই কোনো মতে তার পূর্বের অবস্থায় সেই ব্রেন কিন্তু কোনোদিনই ফিরে আসবে না। এইভাবে তিনি কি করছেন? অ্যানি ব্র্যাডস্ট্রিট বলছেন যে তার পোয়েটিক যে ট্যালেন্ট, সেটা সত্যিকারের খুব ইনফেরিয়ার, এবং আমার প্রধান দোষ, অর্থাৎ তিনি এইভাবে কিন্তু সিম্বলিক্যালি, আইরনিক্যালি বলতে চাইছেন যে তিনি যে পিউরিটান সমাজে ফিমেল হিসাবে জন্মগ্রহণ যে করেছে, এটাই তার একটা দোষ। তারপর তিনি কি বলছেন? তারপর স্ট্যান্ডায়, আই অ্যাম অবনোসিয়াস, আমি বলছি আমি অখুশি, আমি অত্যন্ত রাগী হয়েছে, টু ইচ কার্পিং টাং, সেই সমস্ত সমালোচকদের কথায়, টাং মানে কথা, আর কার্পিং মানে হচ্ছে সমালোচনা। যে সেই সমস্ত সমালোচকদের প্রতি আমি খুব অখুশি। মানে যারা শেষ বলে, মাই হ্যান্ড, আমার হাত মানে এখানে ফিমেলদের হাত, এ নিডিল বেটার ফিটস, মানে তাদের হাতে ছুঁচ খুব ভালো মানায়, এ পোয়েটস পেন অল স্কর্ন আই শুড দাস রং, আমি নাকি মানে কবিতার পেন হাতে নিয়ে আমি এই ভুল কাজ করেছি। কারা বলে এটা? সেই সমস্ত কার্পিং টাং সমালোচকরা বলেন। এবং ফর সাচ ডেসপাইট, এই ঘৃণা সত্ত্বেও, এই বিরুদ্ধাচরণ সত্ত্বেও, দে কাস্ট অন ফিমেল উইটস, এবং ফর সাচ ডেসপাইট মানে এই ঘৃণাবোধ নিয়ে, এই মন নিয়ে তারা কি করে? তারা ফিমেলদেরকে দেখে। দে কাস্ট মানে তারা তারা দেখে কাদেরকে? ফিমেলদেরকে এই চোখে দেখে। এরকম মনোভাব নিয়ে যে ফিমেল মানে ছুঁচ নিয়ে হাতে সেলাই করবে, ফিমেল মানে রান্না করবে, এই মনোভাব যাদের, তারা ফিমেলদেরকে এই চোখে দেখে। ইফ হোয়াট আই ডু প্রুভ ওয়েল, যদি আমি ভালো কিছুও করি, ইট উড নট অ্যাডভান্স, এটা কিন্তু পুরস্কার পাবে না, বা ইট উড নট অ্যাডভান্স মানে যোগ্য সম্মান পাবে না। দে উইল সে, দে মানে সেই সমালোচকরা বলবে, ইট মানে কোনটা? যদি অ্যানি ব্র্যাডস্ট্রিট কোনো ভালো কাজ বা ভালো লেখা বা লেখে, তাহলে তারা বলবে এটা ইট স্টোলেন, এটা নিশ্চয়ই কারোর চুরি করা। অর এলস, অথবা বলবে ইট ওয়াজ বাই চান্স, এটা ভাগ্যের দ্বারা কোনো ক্রমে হয়ে গিয়েছে, বাই চান্স। তাই পুরুষরা, সেই সমালোচকরা কোনোদিনই তার ভালো লেখাকে স্বীকার করবে না। এই স্ট্যান্ডে তিনি কিন্তু সরাসরি সেই সমস্ত সমালোচকদের প্রতি তিনি আক্রমণ করলেন, যারা নারীদেরকে অত্যন্ত তুচ্ছ একজন মানুষ বা পার্সন হিসাবে দেখে। তারপর তিনি কি বলছেন? বাট শিওর, কিন্তু এটা নিশ্চিত যে দ্য অ্যান্টি গ্রিক্স মানে প্রাচীনকালে গ্রিকরা ওয়ার ফার মোর মিল মানে তারা ছিল আরো বেশি কোমল, ভদ্র। এলজ অফ আওয়ার সেক্স, আমাদের সেক্সের অর্থাৎ মেয়েদের কথা যদি বলা হয়, হোয়াই ফেন্স দে দোজ নাইন, ফেইন মানে এখানে মানে পুজো করা বা সম্মান দেওয়া, তারা কিন্তু সম্মান দিয়েছিল কি? 9 জন দেবীকে, অর্থাৎ গ্রিক মাইথোলজি যদি আমরা খুঁজি, সেখানে দেখতে পাবো 9 জন দেবী হচ্ছে কবিতার দেবী, এবং তার প্রত্যেকের দেবী মানে ফিমেল, এবং সে গ্রিকরা সম্মান করত বলে, মেয়েদেরকে সম্মান করত বলে মেয়েদেরকে কবিতার দেবী বলে ভূষিত করেছিলেন। অ্যান্ড পোয়েজি মেড ক্যালোপিজ ওন চাইল্ড, এবং পোয়েজি মানে ক্যালোপি 9 জন কবিতার দেবীর মধ্যে ক্যালোপি অন্যতম, এবং ক্যালোপিকে তারা তাদের নিজেদের সন্তান রূপে প্রতিষ্ঠিত করেছিলেন, অর্থাৎ ক্যালোপিকে অন্যান্য দেবদেবীদের সঙ্গে সম্মান দিয়েছিলেন। অর্থাৎ বলতে চাইছেন 3 লাইনে যে প্রাচীনকালে গ্রিকরা মেয়েদেরকে সাহিত্যে প্রচণ্ড সম্মান কিন্তু দিয়েছিল। সো অ্যামং দ্য রেস্ট, বাকিদেরকে দে প্লেস দ্য আর্টস ডিভাইন, এবং
বাকিদেরকে কি বা বাকিদেরকে বা বলতে গেলে এই সমস্ত মেয়েদেরকে তারা প্লেস করেছিল আর্টস ডিভাইন এবং আর্টের স্বর্গীয় চূড়ায়, অর্থাৎ এই আর্টের জগতের সর্বোচ্চ চূড়ায় মেয়েদেরকে তারা বসিয়েছিল বা সম্মান দিয়েছিল। বাট দিস উইক নট দে উইল ফুল সুন ইউনাইট, দ্য গ্রিক্স ডিড নাথিং বাট প্লে দ্য ফুলস এন্ড লাই। তারপরে কি বলছেন, দিস উইক নট নো দে উইল ফুল সুন আনটাই। কিন্তু পরবর্তীকালে তাদের এই দুর্বলতা প্রকাশ পায় যে গ্রিকরা কিন্তু সেরকম বাস্তবে কোনো কিছু করেনি, শুধু তারা কি মানুষকে বোকা বানার জন্য, মিথ্যে বলার জন্য এই ধরনের রোল প্লে করতো। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন স্ট্যান্ডায় যে গ্রিকরা সাহিত্যে মেয়েদেরকে সম্মান দিলেও ইন রিয়ালিটি বাস্তবে কিন্তু সেরকম কোনো সম্মান মেয়েদেরকে দেয়া হতো না। সে সাহিত্যে দেয়া হতো কেন? কারণ মানুষকে বোকা বানানোর জন্য এই যে তারা মেয়েদেরকে সম্মান দেয়, এই তকমা তারা পেতে চেয়েছিল। তারপর স্ট্যান্ডায় কি বলছেন, লেট গ্রিকস বি গ্রিক, যাকে বাবা গ্রিকরা গ্রিকই থাক, ওমেন হোয়াট দেয়ার, আর মেয়েরা যেমন আছে তেমনি থাক। তবে হ্যাঁ, মেন হ্যাভ প্রেসিডেন্সি অ্যান্ড স্টিল এক্সেলেন্ট। তিনি স্বীকার করছেন যে হ্যাঁ, পুরুষদের একটা অগ্রগামী ভাগ আছে এবং তারা কিন্তু এক্সেল, অর্থাৎ তারা সব কিছুকে জয় করতে পারে, এক্সেলেন্সি আছে ওদের। ইট ইজ বাট ভেন আনজাস্টলি টু ওয়েজ ওয়ার, এটা অত্যন্ত ব্যর্থ কাজ হবে যদি পুরুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। অর্থাৎ তিনি পুরুষদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছেন না এখানে। মেন ক্যান ডু বেস্ট, বলছে হ্যাঁ পুরুষরা সব থেকে ভালো কিছু করতে পারে, অ্যান্ড ওমেন নো ইট ওয়েল, এবং মেয়েরা কিন্তু এটা ভালো করে জানে। প্রিমিনেন্স, শ্রেষ্ঠত্ব, প্রিমিনেন্স মানে শ্রেষ্ঠত্ব, ডু ইন অল অ্যান্ড ইচ ইজ ইউর, বলছে হে পুরুষ তোমরাই হচ্ছে শ্রেষ্ঠত্বের অধিকারী, সবই শ্রেষ্ঠত্ব তোমাদের। ইয়েট গ্র্যান্ড সাম, তবুও তোমরা একটু গ্র্যান্ড করো, একটু দাও, সাম স্মল অ্যাকনোলেজমেন্ট অফ আওয়ার্স, আমাদেরকে অ্যাকনোলেজমেন্ট স্মল দাও, মানে ছোট একটু স্বীকৃতি আমরা চাই। অ্যান্ড ও ইয়ে হাই ফ্লোন কুইলস দ্যাট সোর দ্য স্কাই, এবং তোমাদের ওই হাই ফ্লোন কুইলস মানে কলম, তোমাদের উচ্চ মানের প্রতিভা সম্পন্ন কলম আকাশে ওড়ে, অর্থাৎ অনেক সম্মান পায়। অ্যান্ড ইভার উইথ ইউর প্রে স্টিল ক্যাচ ইউর প্রেজ, এবং তোমরা যেমন পাখি শিকারীরা অত্যন্ত সন্তর্পণে পাখি শিকার করে, তোমরাও তেমনি কি কবি হয়ে তোমরা যে সমস্ত পুরুষ কবি তোমরা খ্যাতিকে সেভাবে স্বীকার করো, খ্যাতি পাও। ইফ ইভার ইউ ডিজাইন দিস লোলি লাইন্স ইউর আইজ, কিন্তু তোমরা দয়া করে এই লোলি লাইন্স, আমাদের এই নিচু নিচু লাইনের প্রতি, নিচু মানের কম গুরুত্ব মানের কবিতার দিকে একটু চোখ দাও। গিভ দাইন অর পার্সলে রেথ, আমাদেরকে একটু টাইম দাও, এবং পার্সলে মালা দাও। পার্সলে একটা কমন গাছ, যে সেই কমন গাছে খুব সাধারণ গাছের ফুলমালা দিয়ে, একটা ফুল দিয়ে পাতা দিয়ে একটা মালা আমাদেরকে দিলেই হবে। আই অ্যাক্স নো বেজ, আমরা কিন্তু কোনো বেজ চাই না। বে মানে হচ্ছে লরিয়েল পাতা দিয়ে তৈরি একটা মুকুট, যেটা প্রাচীন কাল থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার স্বরূপ দেওয়া হতো। যেমন করে অলিম্পিক খেলায় আগে মেডেল দেওয়া হতো না, আগে এই ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে ক্রাউন অফ লরিয়েল দেওয়া হতো। দিস মিন, তাই বলছে আমরা বেদ চাই না, অত সম্মান চাই না, আমাদেরকে পার্সেলের একটা মালা দিলেই হবে কমন। দিস মিন অ্যান্ড আনরিফাইন্ড ওরে অফ মাইন্ড, ওরে মানে এখানে লেখনী, আমাদের এই নিচু এবং অপরিশুদ্ধ কাঁচা লেখা উইল মেক ইউর গ্লিস্টিনিং গোল্ড, তোমাদের এই চকচকে যে সোনা, অর্থাৎ তোমাদের যে চকচকে জগৎ, তোমাদের যে উজ্জ্বল সাহিত্য প্রতিভা, সাহিত্য কীর্তি, এখানে গ্লিস্টিং গোল্ড মানে হচ্ছে ব্রাইট লিটারারি আর্টিকেল বা ব্রাইট লিটারারি ক্রিয়েশন, বাট মোর টু সাইন, বলে তোমাদের ওই বড় বড় ভালো ভালো অর্থাৎ উজ্জ্বল যে তোমরা বই লেখো, তোমরা যে সাহিত্য কীর্তি সৃষ্টি করো, তার পাশে যদি আমাদের এই লেখাগুলো রাখলে কি হবে, রাখলে মোর টু সাইন, তোমাদের ওই সোনাগুলো, তোমাদের ওই সফলতাগুলো আরও বেশি উজ্জ্বল হয়ে উঠবে বা আরও বেশি সম্মান পাবে। সুতরাং পুরুষদের পাশে যদি মেয়েদেরকে রাখা হয়, পুরুষদের সম্মান কমে না, মেয়েদের সম্মান যেমন একটু থাকে, সেই সঙ্গে সঙ্গে পুরুষদের সম্মানটা বেশি বাড়ে। এইভাবে তিনি কি বলতে চাইলেন, স্বীকৃতি আদায় করতে চাইছেন সমাজে মেয়েদের। সুতরাং তিনি হলেন অ্যানি ব্র্যাডস্ট্রিটকে বলা হয় তার জন্য ফার্স্ট ফিমেল পিউরিটান এবং আমেরিকান পোয়েট তিনি, এবং ইনার সময়ে মেয়েদেরকে কথা বলতে দেওয়া হতো না। যাই হোক, এই কবিতার মধ্যে দেখতে পেলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে অবশ্যই করবে, আমি আবার দরকার হলে তোমাদেরকে পড়িয়ে দেবো। আমি একটু স্পিডিলি এটা পড়ালাম।